হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ চলে এসেছি শ্রী রাম জন্মভূমি মন্দিরে। তো এই মন্দিরে কিভাবে আসবেন, কখন পূজা দেবেন, কোথায় থাকবেন, কত খরচ পড়বে আর কি কি সাইট সিন করবেন, তারই খুঁটিনাটি সমস্ত তথ্য নিয়ে বানিয়ে ফেললাম এই ভিডিওটা। আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আবারও বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চলুন আপনাদেরকে বলি আপনারা কিভাবে অযোধ্যা ধাম জংশন পৌঁছাবেন। প্রতিদিন দুটি ট্রেন অযোধ্যার দিকে রওনা দেয়। একটি 13009 দুন এক্সপ্রেস হাওড়া থেকে রাত 8:25 ছেড়ে প্রায় 18 ঘন্টা পর দুপুর 2টো নাগাদ পৌঁছে দেয় অযোধ্যা ধাম স্টেশন। আরেকটি ট্রেন 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, ট্রেনটি কলকাতা স্টেশন থেকে দুপুর 11:45 ছেড়ে প্রায় 19 ঘন্টা পর সকাল 7টা নাগাদ পৌঁছে দেয় অযোধ্যা ধাম স্টেশন। যারা অযোধ্যায় গিয়ে রাত না কাটিয়ে দিনের দিন চলে আসতে চান তাদের জন্য বলবো কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস বেস্ট। আর যারা 2-1 দিন স্টে করে ঘুরতে চান তাদের বলবো দুন এক্সপ্রেসে যেতে। আমরা যেহেতু ওখানে 2 দিন থাকবো বলে ঠিক করেছিলাম, তাই আমরা গেছিলাম 13009 হাওড়া দুন এক্সপ্রেসে। আমাদের ট্রেন সঠিক সময় ছেড়ে প্রায় 1 ঘন্টা লেট করে পরের দিন দুপুর 3টে নাগাদ অযোধ্যা ধাম স্টেশনে নামিয়ে দিয়েছিল। এই ট্রেনগুলির স্লিপার কোচের ভাড়া 450 টাকা ও থার্ড এসি কোচের ভাড়া 1200 টাকার কাছাকাছি পড়বে। টিকিট আপনারা রেলওয়ের ওয়েবসাইট irctc.com থেকে 2-3 মাস আগে করিয়ে নিন, তা না হলে টিকিট কিন্তু পাবেন না। প্রচুর দর্শনার্থী এই লাইনে এখন আসছে আর ট্রেন দুটোই চলে, সেই জন্য আপনারা আগে থেকেই টিকিট করিয়ে নিন। অযোধ্যা ধাম স্টেশন তো পৌঁছে গেলেন, স্টেশন থেকে বেরিয়ে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন, চলুন আপনাদেরকে শেয়ার করি। ট্রেন থেকে অযোধ্যা ধাম জংশন নেমে এসকেলেটরে করে 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে আসুন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাইরে এবার বেরিয়ে পড়ুন। বাইরে বেরিয়ে যদি আপনাদের হোটেল বুক করা না থাকে তবে স্টেশন থেকে আপনারা সোজা হেঁটে যাবেন। সোজা হেঁটে যাওয়ার সময় ডান দিকে ও বাম দিকে অনেক হোটেল পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা নিজেদের পছন্দ মতো হোটেল ভাড়া করে নিতে পারেন। এখানের হোটেল ভাড়া মোটামুটি পার নাইট 1500-এর কাছাকাছি থাকে। আর আপনাদেরকে বলবো আপনারা কোনো টোটো ড্রাইভারের চক্করে পড়বেন না, ওরা আপনাদেরকে অন্য জায়গায় হোটেল দেখিয়ে ঠকিয়ে নেবে। আর যদি হোটেল না পান সেখানে, তবে ওখান থেকে টোটো করে হনুমান চক চলে যান। হনুমান চকে গেলে অনেক ধর্মশালা ও ছোট ছোট হোটেল পেয়ে যাবেন। আর যদি আগে থেকে হোটেল বুক করা থাকে তবে টোটো করে পার পার্সন 20 টাকা ভাড়া দিয়ে আপনারা আপনাদের হোটেলে পৌঁছে যেতে পারেন। চলুন আমরা কোথায় ছিলাম সেটা আপনাদেরকে দেখাই এবং সেই হোটেলের ঠিকানাটাও আপনাদেরকে বলে দিই ও হোটেলটি কেমন সেটাও আপনাদেরকে দেখাই। যেরকম 102, 103 এরকম এগুলো রুম নাম্বার। এই হোটেলটা একটা সুবিধা কি, এখানে তোমার এই সিঁড়ি দিয়ে বেশি ওপরে যেতে হবে না। যাদের পায়ে ব্যথা তারা মনে করলে নিচে থাকতে পারে। এই যে 105, এই যে 110, আর আমাদের ছিল এই যে 106 নম্বর। রুমটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি।
যেখানে একটা মিরর ছিল, এখানে এসি, দুটো বালিশ দিয়েছে, যথেষ্ট বড় খাট, আর এটা চাদর, আর এখানে বটল টটল রাখার জন্য, ওয়াটার বটল রাখার জন্য জিনিস। এখানে তোমাদের খাওয়ার জন্য কিছু জিনিস রাখতে পারো। আর তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা যথেষ্ট ভালো ছিল। যে আগে ছিল গিজার, এই যে কোমোড টয়লেট ছিল, তারপরে বেসিন, সবকিছু মোটামুটি ভালো ছিল। এই হোটেলটার ভাড়া নিয়েছিল আমাদের নন এসি 1200 আর এসি রুম 1600 টাকা। কিন্তু এইটাই আমরা নন এসি করেই নিয়েছিলাম 1200 টাকা দিয়ে, কিন্তু এরা নন এসি দেয় না, কারণ আমার ছেলের একটু শরীর খারাপ ছিল, ঠান্ডা লাগা ছিল, ওই জন্য আমরা রিকোয়েস্ট করে নন এসি করে নিয়েছিলাম। 1200 টাকা নেবে। আপনারা আসলে এটাই থাকতে পারেন। এখান থেকে হনুমানগড়ি মোটামুটি 500-600 মিটার পায়ে হাঁটা পথে, একটুখানি। এখন আমি আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। দেখেন, এই যে এটা হলো রাজ প্যালেস, ওই যে দাঁড়াটা দাঁড়িয়ে আছে, ওই গেট দিয়ে ঢুকতে হবে। আর যদি দেখেন যে গলিটা দিয়ে, এই ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে যদি যান, এখান থেকে 500 থেকে 700 মিটার হাঁটলেই হনুমানগড়ি পাবেন। আমরা দুপুর 3টে নাগাদ নেমে 2 ঘন্টা হোটেলে রেস্ট করে বিকেল 5:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম রাম কি পেয়াদি ঘাট। এখানে আসলে যে জল দেখতে পাবেন সেটি সরাজু নদীরই জল পরিকল্পিতভাবে আনা হয়েছে, যাতে সব মানুষ এখানে নিশ্চিন্তে স্নান করতে পারে, বাচ্চা থেকে বড় সবাই, যাতে ডুবে যাওয়ার কোনো ভাবনা নেই। সরজু হলো একটি নদী যেটি ভারতের উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড রাজ্য দুটির মধ্য দিয়ে প্রবাহিত। বেদ এবং রামায়ণে উল্লিখিত এই নদীটির প্রাচীন তাৎপর্য আছে। অযোধ্যা সরজু নদীর তীরেই অবস্থিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রামভক্তরা অযোধ্যা ধামে রামলালার দর্শনের জন্য আসেন। তাদের সবার আগে সরজু নদীতে স্নান করে রাম দরবারে দর্শন করতে হয়। এই নদীতে স্নান করলে ব্যক্তির জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়। গঙ্গার মতো পবিত্র হওয়া সত্ত্বেও এই নদীর জল কখনো পুজোর কাজে লাগানো হয় না। কেন জানেন? পৌরাণিক কাহিনী অনুযায়ী বিষ্ণু রূপী রাম সরজু নদীতে জল সমাধি নিয়ে নিজের লীলা সাঙ্গ করেন। এই কারণে মহাদেব সরজুর ওপর ক্ষুব্ধ হন ও তাকে তিনি অভিশাপ দেন। মহাদেবের অভিশাপের কারণেই এই জল পুজোর কাজে ব্যবহার করা হয় না। এরপরে শিবের কাছে সরজু নদীর ঘাটে সন্ধ্যা আরতির গুরুত্ব রয়েছে অপরিসীম। প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পরেই এই বিশেষ আরতির আয়োজন করা হয়। আর এই বিশেষ আরতি 1 দশকেরও বেশি সময় ধরে চলে আসছে। হিন্দু আচার অনুষ্ঠান মেনেই এই আরতির ব্যবস্থা করা হচ্ছে। পিতলের ভারী প্রদীপ পিলসুজ নিয়ে শঙ্খ বাজিয়ে আরতি ও সেই সাথে জয় শ্রীরাম ধ্বনির মাধ্যমে শুরু হয় সন্ধ্যা আরতি। সরজু নদীর নয়াঘাটে এই আরতি দেখার জন্য সকল দর্শনার্থীদের আমন্ত্রণ জানানো হয়। বারাণসীর গঙ্গার ঘাটের মতোই অযোধ্যার সরজুর ঘাটেও এই বিশেষ আরতির আয়োজন করা হয়। কিন্তু আমাদের সময় মতন পৌঁছাতে দেরি হয়ে যাওয়ার জন্য আমরা খুব একটা সামনে থেকে ভিডিও করতে পারিনি। তবে যেটুকু পেরেছি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম।
এরপর সন্ধ্যা আরতি সেরে আমরা চলে এসেছিলাম রামকি পেয়াদি ঘাটের সামনে লেজার শো দেখার জন্য। এই লেজার শো দ্বারা প্রতিদিন রামের একটি করে কাহিনী তুলে ধরা হয়। লেজার শো সন্ধ্যে 7টা থেকে 7:15 নাগাদ শুরু হয়ে যায়। সরাজু ঘাটের আরতি শেষ হওয়ার পরপরই এই লেজার শো শুরু হয়ে যায়। লেজার শো দেখে লতা মঙ্গেশকর চকের সামনে এসে কিছু ছবি তুলে নিয়েছিলাম। এবার ওখান থেকে কিছু সময় কাটিয়ে টোটো গাড়ি ভাড়া করে পার পার্সন 20 টাকা করে দিয়ে চলে গিয়েছিলাম হনুমানগাড়ি মন্দির। হনুমানগাড়ি মন্দিরে দিনের বেলায় অনেক লাইন পড়ে, কিন্তু আমরা গেছিলাম রাত 8টা নাগাদ। ভিড় ছিল তাও একটু কম। চলুন আপনাদেরকে সেটা দেখাই। প্রচলিত ধারণা অনুযায়ী অযোধ্যায় রামের দর্শনের আগে তার প্রিয় ভক্ত বজরংবলীর দর্শন ও আজ্ঞা নেওয়া জরুরি। হনুমানগড়ি মন্দির অযোধ্যার অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। এখানে রামের প্রিয় ভক্ত হনুমানের বাস। এই মন্দিরে 6 ইঞ্চির বজরংবলীর প্রতিমা আছে। একটি টিলায় এই মন্দির অবস্থিত। বালক হনুমানের দর্শনের জন্য 76টি সিঁড়ি উঠতে হয়। হনুমানের সঙ্গে তার মা অঞ্জনীও আছেন এই মন্দিরে। মন্দিরের চারপাশের দেওয়ালে হনুমান চল্লিশার পংক্তিও লেখা আছে। হনুমানগড়িতে রাজা হিসাবে বজরংবলী রাজতিলক করেন রাম। একটি গুহায় বসবাস করে বজরংবলী রাম জন্মভূমি ও অযোধ্যার রক্ষা করেন। বজরংবলীর সেবা ও ভক্তিতে প্রসন্ন হয়ে রাম বলেন, যারা অযোধ্যায় আমার দর্শনের জন্য আসবেন তাদের সবার আগে হনুমানের দর্শন, পুজো ও অনুমতি নিতে হবে। হনুমানের অনুমতি না নিয়ে রামের দর্শন ও পুজোর ফল পাওয়া যায় না। এ কারণে হনুমানগড়িতে বজরংবলীর পুজোর পর রামের দর্শনের প্রথা পরম্পরা প্রচলিত। হনুমানগাড়ি থেকে ভগবান দর্শন করে আমরা এখানকার বিখ্যাত দোকান মৌরিয়া মিষ্টান্ন ভাণ্ডার থেকে জিলাপি, রাবড়ি ও সামোসা কিনে হোটেলে ফিরেছিলাম। জিলাপি 160 টাকা কেজি, রাবড়ি 100 টাকায় 100 গ্রাম ও সামোসা 20 টাকা করে পিস নিয়েছিল। খেতে খুবই অসাধারণ ছিল। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। আজ 25শে আগস্ট, আমরা ট্রেন ধরেছি বাড়ি থেকে 23শে আগস্টে। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি রাম মন্দির দেখতে এবং অযোধ্যার সাইট সিইং করতে। এখন আমরা হোটেল রাজ প্যালেসে বসে আছি। ঘড়ি বলছে সকাল 7:30 আর আমাদের টোটো চলে এসছে। আমরা এবার টোটোতে উঠবো। টোটো ভাড়া কত নিয়েছে চলো সেটাও তোমাদেরকে শেয়ার করব। আমরা এখন টোটো উঠে বললাম, এই যে আমি আর আমার বাবু। আমরা প্রথমে আগে রাম মন্দির দেখবো, তারপরে অন্য জায়গায় যাব।
আমরা তিনজন রাস্তা বরাবর হাঁটছি, দেখি এই যে এখানে একটা ধর্মশালা আছে, এখানেও মনে করলে থাকতে পারেন। जय श्री राम। आइए आइए निकल गए भले। आइए आइए এই যেরকম রেলিং দেওয়া আছে, এই রেলিং এর গেট দিয়ে আমরা যাচ্ছি, অনেকটা হাঁটতে হবে মেন গেট দিয়ে। জয় শ্রীরাম। বেজানার বাবু হাঁটছে, আর এটা আমাদের টোটো দাদা, খুবই ভালো, ফোন নেবে। এই যে এখানে মোবাইল এবং ব্যাগ চেক করার জায়গা। এই যেখানে মোবাইল ব্যাগ চেক করবে, চেক করার পরে এই যে এই রাস্তা দিয়ে আবার সোজা হাঁটবো আমরা। এখানে ফ্রিতে চটি জুতা রেখে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, চটি জুতা রাখার পর একটি নাম্বার দেবে, ওটা হারাবেন না। ওটা হারালে আপনার পরে চটি জুতা পেতে সমস্যা হবে। শ্রীরাম জন্মভূমি মন্দির হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় নির্মিত একটি হিন্দু মন্দির। এটি রাম জন্মভূমিতে অবস্থিত। মন্দিরটি খ্রিস্টীয় ১৬তম শতাব্দীতে নির্মিত বাবরি মসজিদের স্থানে তৈরি করা হয়। ১৯৪৯ সালে মসজিদের ভেতর রাম ও সীতার মূর্তি স্থাপন করা হয়েছিল। মসজিদটি ১৯৯২ সালে আক্রমণ করে ভেঙে ফেলা হয়। ভারতের সর্বোচ্চ আদালত ২০১৯ সালে একটি রায় প্রদান করেন। রায়ে বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য হিন্দুদের দেওয়া হয় এবং মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি প্রদান করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২০ সালের ৫ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পূজা করেন। মন্দিরটি বর্তমানে নির্মাণাধীন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা তত্ত্বাবধান করা হচ্ছে। ২০২৪ সালের ২২শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে মন্দিরটি উদ্বোধন করা হয়। মন্দির চত্বরে সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মার মন্দির অন্তর্ভুক্ত রয়েছে। এরপর আমরা লকার রুমে মোবাইল ব্যাগ রেখে প্রায় ২ ঘন্টা ধরে লাইন দিয়ে রামলালার দর্শন করেছিলাম। এ এক অপরূপ দৃশ্য যা ভাষায় প্রকাশ করা যাবে না। এই মন্দিরে ছবি তোলার কোনোরূপ ব্যবস্থা নেই, তাই মন্দিরের ছবি দেখাতে পারলাম না। মন্দিরের এখনো অনেক কাজ বাকি আছে, কিন্তু যেটুকু হয়েছে খুবই অসাধারণ। তারপরে প্রসাদ নিয়ে ব্যাগ নিয়ে আবার লকার রুম থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম কনক ভবনের উদ্দেশ্যে। কনক ভবন হল রাম জন্মভূমি অযোধ্যার একটি মন্দির, যা রামকোটের উত্তর পূর্বে অবস্থিত। এটি অযোধ্যার একটি অন্যতম বিখ্যাত মন্দির। বিশ্বাস করা হয় যে এই প্রাসাদটি রাম ও সীতার বিবাহ উপলক্ষে কৈকেয়ী মাতা তাদেরকে উপহার দিয়েছিলেন এবং এটি তাদের ব্যক্তিগত প্রাসাদ। মূল কনক ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে দাপর যুগে স্বয়ং কৃষ্ণ এটি পুনর্নির্মাণ করেছিলেন। পরবর্তীতে মধ্যযুগে বিক্রমাদিত্য দ্বারা সংস্কার করানো হয়েছিল। বর্তমানে যে মন্দিরটি রয়েছে তা রানী বৃষভানু কুনওয়ারি দ্বারা সংস্কার করা হয়েছিল। গর্ভগৃহে স্থাপিত প্রধান মূর্তিগুলি হল রাম ও সীতার।
কনক ভবনের পাশেই অবস্থিত দশরথ মহল দেখতে এবার আমরা চললাম। দশরথ মহল এটি বিখ্যাত সিদ্ধপীঠ। এটি হনুমানগড়ি থেকে মাত্র 100 মিটার দূরত্বে অবস্থিত। বিশ্বাস অনুসারে রাজা দশরথ ত্রেতা যুগে এই প্রাসাদটি প্রতিষ্ঠা করেন। সময়ের সাথে সাথে প্রাসাদটি বেশ কয়েকবার সংস্কার করানো হয়েছে। আজ এটি একটি পবিত্র মন্দিরে পরিণত হয়েছে। এখানে রাম, সীতা, লক্ষ্মণ, শত্রুঘ্ন ও ভরতের মূর্তি রয়েছে। মনে করা হয় রাজা দশরথ তার আত্মীয় স্বজনের সাথে এখানে বাস করতেন এবং রামদের 4 ভাইদের ছেলেবেলা এখানেই কেটেছে। দশরথ মহল অযোধ্যা শুধু একটি প্রাসাদ নয়, এটি একটি বিখ্যাত যুগের জীবন্ত অবশেষ। এই স্থানটি ভগবান রাম তার ভাই বোনদের জীবনের গভীর তাৎপর্য বহন করে। এটা বিশ্বাস করা হয় যে ভগবান রাম তার শৈশব ও কৈশোর এই পবিত্র দেয়ালের মধ্যেই কাটিয়েছিলেন। এখানে সকাল 8টা থেকে 12টা অবধি এই মন্দির খোলা থাকে এবং বিকাল 4টা থেকে রাত 10টা অবধি খোলা হয়। আমরা দশরথ মহল দেখে দুপুরে হোটেলে ফিরে 2 ঘন্টা রেস্ট করেছিলাম। তারপর আবার বিকেল 4টেই বেরিয়ে পড়েছিলাম এখানকার কিছু লোকাল মন্দির ও আশ্রম ঘুরে দেখতে। এখানে প্রচুর ছোট ছোট মন্দির দেখতে পাবেন, তার মধ্যে থেকে কিছু আপনাদেরকে দেখালাম। প্রথমে গেছিলাম 4 ধাম মন্দির। এর মধ্যে আপনারা শিবলিঙ্গ, নারায়ণ, জগন্নাথ ও মা ভবতারিণীর মূর্তি দেখতে পাবেন। এর পাশেই আছে বাল্মীকি আশ্রম, সেখানে আমরা চলে আসলাম। এটা রাস্তার উপরেই ছিল, আমরা ঘুরতে ঘুরতে রাস্তার উপরে দেখলাম তো ঢুকে পড়লাম, তোমাদেরকেও দেখাচ্ছি, চলো। এই আশ্রমটির সারা দেওয়ালে রামায়ণের কাহিনী শ্বেত পাথরের ফলকে লেখা আছে। পরিবেশটি খুবই সুন্দর, আমাদের এই জায়গাটি খুবই ভালো লেগেছিল। এরপর আমরা এখানকার একটি লোকাল আশ্রম ঘুরতে এসেছিলাম, নাম বড়ি ছাউনি। এখানকার ভেতরের পরিবেশ খুবই শান্তশিষ্ট। কথিত আছে এখানে যিনি গুরুদেব হবেন তিনি আর কখনো এখান থেকে বাইরের পরিবেশে বেরোতে পারবেন না। এই আশ্রমের মধ্যেই তার বাকি জীবনটা কাটাবেন। তার বাড়ির লোকেরা তার সাথে দেখা করে দিনের দিন চলে যাবেন, তার সাথে রাত কাটাতে পারবেন না। এমনকি তার শরীর খারাপ হলেও ডাক্তার এখানে এসেই তার শুশ্রূষা করবেন, তিনি এই আশ্রমের বাইরে যাবেন না কখনো।
এরপর আমরা চলে গিয়েছিলাম মণি পর্বত। রামায়ণে উল্লেখ আছে যে মেঘনাদের সাথে যুদ্ধে আহত লক্ষণের চিকিৎসার জন্য হনুমান সঞ্জীবনী বুটি সমন্বিত একটি সমগ্র পাহাড় উপড়ে ফেলেন। তারপরে তা নিয়ে যখন তিনি অযোধ্যার ওপর দিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন ভরত তাকে কোনো অসুর মনে করে নিচের থেকে বাণ নিক্ষেপ করেন। সেই বাণের আঘাতে হনুমান মাটিতে পড়ে যান ও রাম নাম নিতে থাকেন। তখন ভরত তার কাছে যাওয়ায় হনুমান তাকে সবটা খুলে বলেন যে তিনি সঞ্জীবনী গাছ চিনতে না পারার কারণে সমগ্র পাহাড়টি উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন যাতে লক্ষণকে বাঁচানো যায়। সেই সময় ভরত তাকে সাহায্য করেন পুনরায় লঙ্কার দিকে যাওয়ার জন্য, এবং ভরত যখন হনুমানকে তীর নিক্ষেপ করেছিলেন ও হনুমান পড়ে গেছিলেন, সেই সময় ওই পাহাড়ের এক অংশ অযোধ্যার এই স্থানে পড়ে। সেই স্থানটিকেই পরবর্তীকালে মণি পর্বত বলা হয়। এই পর্বতের চূড়া 65 ফুট উঁচু। মণি পর্বতের চূড়ায় দাঁড়ালে অযোধ্যা শহর ও আশেপাশের এলাকার অপূর্ব দৃশ্য পাওয়া যাবে। এরপর আমরা চলে এসেছিলাম গুপ্তার ঘাটে। তো গুপ্তার ঘাট কি সেই সম্বন্ধে আপনাদেরকে বলি। ভগবান রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার জীবনের শেষ মুহূর্তে যখন তার বৈকুণ্ঠ লোকে যাওয়ার সময় হয়েছিল, তখন তিনি অযোধ্যার একটি ঘাটে জল সমাধি গ্রহণ করেছিলেন। সেটাই হলো গুপ্তার ঘাট। রামায়ণ অনুসারে রাবণকে বধ করে এবং সীতা মাতাকে উদ্ধার করে ভগবান রাম যখন অযোধ্যা ধামে ফিরে আসেন, তখন তিনি 11,000 বছর ধরে অযোধ্যা শাসন করেন এবং যখন তার মৃত্যুর সময় আসে তখন তিনি অযোধ্যার এই পবিত্র ঘাটে আসেন। আসুন জেনে নিই সেই পবিত্র ঘাটেরই একটি গল্প। রামায়ণ অনুসারে যখন ভগবান রামের দেহত্যাগের সময় এলো, তখন তিনি গুপ্তার ঘাটে এসেছিলেন। এই ঘাটে ভগবান রামের সাথে যারা ছিলেন তাদের মধ্যে 33 জন দেবদেবী ছিলেন, যারা তার সাথে লীলায় অংশ নেওয়ার জন্য দেহের আকারে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। এখানে ভগবান রাম সর্বপ্রথমে তার পাদুকা খুলে তীর ধনুক ত্যাগ করে খালি হাতে সরযূ জলের দিকে হাঁটলেন। ভগবান রাম হনুমানকে কলিযুগ পর্যন্ত পৃথিবীতে থাকার নির্দেশ দেন। হনুমানজি রামকে ছাড়া পৃথিবীতে থাকতে দুঃখ প্রকাশ করায় রাম পৃথিবীতে আসবেন বলে কথা দেন, দাপরে কৃষ্ণ রূপে এবং কলিতে শ্রী চৈতন্য রূপে। তারপর হনুমানজি ভগবান রামের আদেশ মাথা পেতে নেন। এরপর ভগবান রাম সরযূর জলে প্রবেশ করার সাথে সাথেই বিষ্ণু রূপে তার আসল রূপ দেখালেন। তারপর ভগবান ব্রহ্মা তাকে প্রণাম করেন এবং 33 কোটি দেবদেবীকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। এরপরেই শ্রীরাম সরযূর জলে অদৃশ্য হয়ে যান এবং বৈকুণ্ঠ জগতে পৌঁছে যান। क्या है গুপ্তার ঘাট থেকে কিছু সময় কাটিয়ে পাশেই একটি রেস্টুরেন্ট থেকে আমরা ছাতুর বড়া ও পকোড়া টিফিন করে নিয়েছিলাম। এবার টিফিন করে আবার টোটো গাড়িতে করে রওনা দিয়েছিলাম রামকি পেয়াদি ঘাট। এখানকার ছাতুর বড়া পার পিস 20 টাকা ও পকোড়া নিয়েছিল 1 প্লেট 80 টাকা। ভালোই ছিল খেতে। তো আপনারা মনে করলে এখানে এসে টিফিন করতে পারেন। রামকি পেয়াদি ঘাটে গিয়ে ওখানে কিছু সময় কাটিয়ে আনন্দ করে বেরিয়ে পড়েছিলাম হোটেলের দিকে। পরের দিন সকাল 11:35-এ আমাদের দুন এক্সপ্রেস ছিল, সেই এক্সপ্রেসই আমাদের ফেরার টিকিট করা ছিল। সময় মতো সকাল 11টার সময় আমরা হোটেল থেকে চেক আউট করে ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়েছিলাম। মনে একটু কষ্ট ছিল যেহেতু বেড়ানো শেষ
আবার কবে বেড়াতে যাব সেই আশাও ছিল। এইভাবেই আমরা এগিয়ে গেলাম বাড়ির দিকে। সর্বশেষে আপনাদেরকে বলি মোট জনপ্রতি কত খরচা হলো। ট্রেন টিকিট ছিল 450 টাকা করে, যাওয়া আসা মোট 900 টাকা। হোটেল ভাড়া ছিল পার নাইট 1200 টাকা করে, দুদিন 2400 টাকা, 3 জন থাকলে এক একজনের 800 টাকা করে। আর টোটো ভাড়া ছিল মোট একদিনের 1400 টাকা, দিনে পুরো বুকিং। তা যদি 4 জন যান তাহলে সেখানে 350 টাকা করে এক একজনের, এবং খাওয়া দাওয়া খরচা ধরে নেন এক একজনের 300 টাকা করে, তাহলে দুদিন হলো 600 টাকা, এবং আদার্স খরচা ধরুন 500 টাকা। তাহলে মোট খরচা হবে আপনাদের 3150 টাকা। তাহলে এক একজনের 3150 টাকায় আপনারা পুরো অযোধ্যা ট্যুরটা করে নিতে পারেন। তো এই ছিল আমাদের 2 রাত 1 দিনের অযোধ্যা ভ্রমণের গল্প। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর প্রতিদিনের মতন আবারও বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভ্রমণ রিলেটেড আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর সাথে সাথে বেল বাটনে প্রেস করে দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন, যাতে করে অনেকের কাছে আমাদের ভিডিওটা পৌঁছাতে পারে। আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর শেষে সবাই একসাথে চলুন বলি জয় শ্রীরাম।